ধন্যবাদ। আজকে ১৬তম শিক্ষা দিবসে রয়্যাল একাডেমির পক্ষ থেকে আমি শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে আলোচনায় অংশ নিলাম। আজকের আলোচনা ভারতবর্ষের জনসংখ্যা পৃথিবীর প্রথম স্থান অধিকার করছে, এর উপরেই আমি আলোকপাত করব। কারণ ভারত একটা উপমহাদেশ নামে আখ্যায়িত আছে, তাই ভারতবর্ষের মাটিতে বিশ্বকবি থেকে শুরু করে বিশ্বের বরেণ্য বিজ্ঞানী অনেক কিছু যা ভারতের তুলনারহিত। কারণ তাই কবি দ্বিজেন্দ্রলাল বলে গেছিলেন তার কবিতার মধ্য দিয়ে যে বল 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ শোভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নবদিন মনে উদিবে আবার পুরাতনে পূর্বে। সৃষ্টির আদিতে ভারতবর্ষ প্রাচীন থেকে প্রাচীনতম একটি দেশ। এর গৌরবে গৌরবান্বিত বহু রাজা বাদশাহ, বহু রকম তার ইতিহাস, বর্ণময় বিচিত্র ইতিহাস, ডাইভার্সিটি অ্যান্ড ইউনিটি বলা যায়। তাই ভারতবর্ষের মাটিতে যাদের জন্ম হয়েছে তারা বড় সৌভাগ্যবান আমি মনে করি একজন শিক্ষক হিসাবে। কারণ যা নাই ভারতে তা আছে মহাভারতে। মহাভারত ভারতবর্ষের মহাকাব্য। এই মহাকাব্যের পূর্ণ বিশ্লেষণের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারি। ব্রিটিশরা যদি ভারতবর্ষে না আসতো তাহলে তারা দূরদর্শন আবিষ্কার করতে পারত না। তারা আমাদের মহাভারত পাঠ করে অনুধাবন করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী যে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, দূর থেকে সঞ্জয় দেখতে পাবে এবং সেই যুদ্ধের বর্ণনা অন্ধরাজ ধৃতরাষ্ট্রকে বলবে কি সুদর্শনের মধ্য দিয়ে। সেই সুদর্শন থেকে গবেষণার মধ্য দিয়ে পরবর্তীকালে ব্রিটিশ বিজ্ঞানী দূরদর্শন আবিষ্কার করেছিল। ঠিক এইরকম ভারতবর্ষের বহু রকম ধনরত্নই পরিপূর্ণ ভারত। আর সবচেয়ে সৌভাগ্য মানব সভ্যতার ক্ষেত্রে অর্থাৎ মানব সম্পদে ভারতবর্ষ পরিপূর্ণ প্রাচুর্যপূর্ণ। বহু জাতের মানুষ, বহু রকম মানুষ নিয়ে ভারতবর্ষ এবং বহু কোয়ালিটি নিয়ে মানুষের ভারতবর্ষ। 145 কোটি মানুষ, চীন যেখানে 141 কোটি। পৃথিবীর মধ্যে সেরা ছিল চীন লোক সংখ্যার দিক থেকে, এবার ভারতবর্ষ সেরা। কারণ যে দেশের লোক সংখ্যা বেশি, আমি তো মনে করি সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক সংখ্যা একখানে করলে যা তার 1/3 ভারতবর্ষের লোক সংখ্যা একাই তা। তাহলে এখানে বুঝতে হবে যে ভারতবর্ষে যে মানব সম্পদ রয়েছে, এই মানব সম্পদকে যদি মডিউলাইজ করে তার কোয়ালিটিকে খেলা, বিজ্ঞান চর্চা, টেকনোলজিকে মধ্যে দিয়ে বিভিন্ন ধাপে সরকারের বহু রকম প্ল্যানিং রয়েছে, সেই প্ল্যানিংয়ের মধ্য দিয়ে মেধাভিত্তিক যদি এটা সঠিকভাবে ব্যবহার হয় এই সম্পদ, তাহলে পৃথিবীতে
অন্য কোনো দেশ ভারতবর্ষের সঙ্গে পারবে না। তাই ভারত মহান হতে চলছে এই কারণে বহুত আনন্দের বিষয়। কি কারণে মহান হবে? ভারতের লোক সংখ্যা মধ্য দিয়ে যে দেশে লোক সংখ্যা অর্থাৎ মানব সম্পদ বেশি, সেই দেশের ইতিহাস গৌরবান্বিত হবে না অন্য দেশের ইতিহাস হবে? বলেন। আপনাদের কাছে আমার আবেদন থাকলো, কারণ পশুকুলের মধ্যে কোনো সভ্যতা হয় না। জানোয়ার পশু বনে জঙ্গলে বসবাস করে, তারা তো আর সভ্যতার কিছু বোঝে না। তাহলে আমাদের দেশ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, বহু রকম সম্পদের পরিচর্যা যদি আমার মানব সম্পদ করতে পারে, তাহলে দেশের গৌরব আরও শ্রীবৃদ্ধি হবে। এই অনুরোধ রাখবো আমি আমাদের দেশের প্রত্যেকটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, তার মধ্যে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল এবং সর্বোপরি ভারত সরকার, সমন্বয়ের মধ্য দিয়ে মানব সম্পদকে যদি সঠিকভাবে চ্যানেলাইজ করে, মডেলাইজ করে যদি একটা রূপ দেওয়ার চেষ্টা করে প্ল্যানিংয়ের মধ্য দিয়ে, তাহলে আগামী দিনে আমরা পৃথিবীর সেরা মানবে পরিণত হব এবং আমাদের পরিচয় থাকবে বিশাল একটি আমাদের রাষ্ট্র, যে রাষ্ট্রে সকল ধর্মের মানুষের সমান অধিকার, সেকুলার কান্ট্রি। এই ভারতবর্ষই একমাত্র সেকুলার কান্ট্রি, যা অন্য কোনো দেশ এর তুলনায় নয়। আপনাদেরকে দেখুন, প্রতিবেশী দেশ যে বাংলাদেশ কতই না নিপীড়ন চালাচ্ছে সনাতনী মানুষের উপরে, কত রকম গ্লানি দিচ্ছে, কুৎসা গাইছে ভারতে, তবু সেই ভারত সেই দেশের মানুষের প্রতি কোনো রকম অবিচারমূলক ব্যবস্থা নেয়নি। এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকেই তো প্রমাণিত হয় যে ভারত পর ধর্ম সহিষ্ণু দেশ, যে দেশের মধ্যে সকল ধর্মের মানুষের অবস্থান থাকবে। তাহলে ভারত আগামী দিনে প্রত্যেকটা সভ্যতার মানুষকে শিক্ষা দান করবে, কারণ এনরিচ কালচার ইন ইন্ডিয়া, ভারতের মধ্যে সমৃদ্ধশালী কালচার রয়েছে, যেটা আদারওয়াইজ কোনো কান্ট্রিতে নেই। তাই শিক্ষার আলোকে আলোকিত করে সমগ্র ভারতের সংস্কৃতি এবং কালচার এবং শিক্ষা সমস্ত কিছু যাতে সমস্ত পৃথিবীতে ছড়ায়। যেমন এক সময় নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেশ বিদেশ থেকে, বিহারের যে নালন্দা বিশ্ববিদ্যালয়, যা সেই ভগ্নস্তূপ এখনও বিহারে দেখতে পাওয়া যায়, ঠিক এরকম বিদেশ থেকে যাতে মানুষ প্রাচুর্যের টানে আমাদের দেশে আসে, শিক্ষা অর্জন করে, এবং সেই রকমভাবে দেশের সরকারকে উন্নত পর্যায়ে শিক্ষা দীক্ষায় তৈরি করতে হবে। তা না হলে আমাদের দেশের গৌরব অক্ষুণ্ণ থাকবে না। কিন্তু বাংলাদেশ অর্থাৎ আমাদের পশ্চিম বাংলা, যেটাকে বলা হচ্ছে পশ্চিম বাংলা, এটা সম্পূর্ণ বাংলা ছিল যখন পরাধীন ভারত, তখন সম্পূর্ণ বাংলার কথা বলছি। সে সময় একজন খুব নামী মানুষ, তিনি বলছিলেন, হোয়াটস বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আজ যা বাংলা ভাবে, আগামী দিন সমগ্র ভারতবর্ষের মানুষ ভাবে। সেই বাংলার পরিকাঠামো শিক্ষার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে আমরা যে দুর্যোগ দেখতে পাচ্ছি, তাতে ভয়াবহ রূপ ভারতবর্ষের অন্য অন্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ একসময় সেরা ছিল, আজকে সেটা প্রায় 17তম স্থান অধিকার করে বসে আছে। তাহলে এবং দুর্নীতির আখড়া, তাই এটাকে মুক্ত করার জন্য
একমাত্র কেন্দ্র এবং রাজ্য সরকার সমন্বয় করে যদি করে তাহলেই তো সম্ভব, সমন্বয় না থাকলে তো সম্ভব নয়। তাই আজকের আলোচনা বন্ধুরা প্রত্যেকের কাছে আমার থাকলো, বিশেষ করে এই উত্তর পূর্ব ভারতে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, বিভিন্ন আন্দোলন প্রায় ৭৭-৭৮ বছর ধরে চলছে, সেই আন্দোলনকারীদের সঙ্গে ভারত সরকারের বসা উচিত, তারা কি চায়, এবং আইনগতভাবে বসে সেটাকে সমাধান করা। এই বলে প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। প্রত্যেকটা আমার ফলোয়ার বন্ধুদের আমি বলবো, আপনাদের এই আলোচনা, এই ক্লাসটি ভালো লাগছে তাহলে আপনারা কি করবেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আলোচনাটা যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় সেটা দেখবেন। এই বলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। নমস্কার।